পথের এক পথিকের আলাদা আমেজ, আলাদা আনন্দ। সেই আনন্দের তাগিদে অনেকেই নেমে গেল রূপকুণ্ডের একদম কুণ্ডের জল ছোঁয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য, পুরো কুণ্ডটাই জল জমে বরফ। দুর্ভাগ্যের কথা, আশেপাশে সাদা ছড়িয়ে ছিটিয়ে বরফ থাকলেও মূল কুণ্ডের বরফ কিন্তু জমে একদম কালো হয়ে গেছে। আর পাশে যে 87 সালে দেখে গিয়েছিলাম বিশাল হাঁ করা এক গহ্বর, যেটার একদম খাড়াই উঠে গেছে যেখান থেকে একদম জিউনরা পর্যন্ত, সেই গহ্বর কিন্তু অনেকখানি মিলিয়ে গেছে। সুতরাং আমরা বেশিক্ষণ আর এই কুণ্ডর মধ্যে না কাটিয়ে উঠে এলাম কুণ্ডর সামনে সজ্জিত যেসব পাথর বা মন্দির মতন করা আছে, পাথরের স্মৃতি সকল, সেইখানেই বেশ খানিকক্ষণ ধরে কাটালাম এবং সেই নন্দমাইয়ার উদ্দেশ্যে পূজা অর্পণ করলাম, যেন আমাদের পরবর্তী যাত্রা খুব সুন্দর, সহজ এবং সফল হয়। সেই নন্দমাইয়া কি জয়, ত্রিশূল মহারাজ কি জয়, লাট্টু মহারাজ কি জয়, এই ধ্বনিতে এই রূপকুণ্ড প্রান্তর মুখরিত করে আমরা খানিকক্ষণের জন্য সেই নন্দাদেবীর উদ্দেশ্যে ধ্যান ধারণা করে প্রসাদ বিলি করলাম। সুন্দর একটা অবসর। সেই অবসরের ফাঁকে দেখলাম জিউনরার পথে যাওয়ার মুখেই এইসব ফেন কমল, একে বেঁকে, কখনো বরফ, কখনো পাথরের ওপর দিয়ে রাস্তা আস্তে আস্তে চলে গেছে জিউনরার দিকে। আমরা সেই ফুটপ্রিন্ট বা ফুট ট্র্যাক অনুসরণ করলাম, তেমনি অনুসরণ করলাম আমাদের গাইডকে, যাতে আমরা বেশি দূর বিচ্ছিন্ন না হয়ে পড়ি। কুয়াশায় ঢেকে ফেলেছে পুরো রাস্তা, আশেপাশে কেন 100 ফুট দূরেই তেমন কিছু দেখা যায় না। সুতরাং আমাদের পরবর্তী যে বা পেছনের যে ট্রেকার বা সামনের যে ট্রেকার, তাদেরকে যাতে আমরা ভিজুয়ালাইজ করতে পারি বা একে অপরকে দেখতে পারি, সেই ডিস্টেন্সটুকু মেনটেন করে আস্তে 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 এগিয়ে চললাম। যদিও এই ট্রেকার এবং গাইডরা এই পথের চরম সাথী, পরম বন্ধু, এরা কিন্তু কোনোদিন কখনোই আমাদেরকে খুব দূরে ফেলে রেখে এগিয়ে যায় না। যেখানেই দেখে বিপদ সংকুল পথ, সেইখানেই এরা বসে অপেক্ষা করে আমাদের সাহায্যের জন্য। এই দেখা যাচ্ছে উঠে আসছে একজন কেরোসিন হাতে আমাদের শিবু, পেছনে রয়েছে সেই ইন্দার ভাই। এরা আমাদেরকে রাস্তা তৈরি করে দিয়ে তারপরে পেছনে আস্তে আস্তে এগিয়ে আসছে। খুবই খাড়াই, তার মধ্যে আবার কিছু ঝুড়ো বরফ, কোথাও বা একটু শক্ত বরফ। ফটো তুলছে, আমাদের উঠতে হবে ওই ঝান্ডি ধারার কাছে। তাই ঘাড় উঁচু করে যতই দেখা ততই যেন একটা অসহায় ভাব, খুবই কষ্টের ভাব প্রকাশ করে। কিন্তু সত্যি যখন জিউনরার টপে গিয়ে আমরা পৌঁছলাম, চারিদিক দেখে এই আধা আলো আধা আলো আধারিতে চারিদিক দেখে আমাদের মন প্রাণ ভরে গেল, লাঘব হয়ে গেল, দূরে চলে গেল আমাদের সকল কষ্ট, যে কষ্ট সহ্য করে আমরা এই জিউনরা গলির টপে এসে পৌঁছলাম। কিন্তু সত্যি আমাদের একটু দেরি হয়ে গেছে। আরেকটু সকালে আসলে হয়তো চারিদিকটা আরো সুন্দর, আরো পরিষ্কার পেতাম। ইতিমধ্যেই কিন্তু মেঘ চারিদিকে ছেয়ে ফেলেছে, ফলে এই যে জিউনরার টপে বসে বা জিউনরার গালির রিজে বসে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অবকাশ, সেইটা হাফ হার্টেডলি আমরা আস্বাদন করতে থাকলাম। কখনো মনে হচ্ছে এইটাই আমাদের ভাগ্য, এইটুকুই পাওয়ার বেশ ছিল, আমাদের ভাগ্যে ছিল তাই পাচ্ছি। কখনো ভাবছি হয়তোবা আরেকটু আগে বেরোলে আরো সুন্দর ওয়েদার পেতাম, আরো পরিষ্কার থাকতো, আরো বেশি সময় আমরা এই জিউনরা গলিতে কাটাতে পারতাম। আমরা যত না এনজয় করছি তার থেকে বেশি কিন্তু ওই শিবু আর নারায়ণ করছে। ফলে তারা ওই রকম এক ছোট্ট পাখির ঝাঁক দেখে দূর থেকে ঢিল মারছে।
তারা ঝরঝর করে উড়ে চলে যাচ্ছে। সত্যি বেশ সুন্দর লাগছে, কিন্তু তারা দিচ্ছে ওয়েদার। তাই আমাদের গাইড বলল না আর অপেক্ষা না, আমরা প্রায় ঘন্টাখানেক কাটালাম এই ইয়েতে, জিউন্ডার গালিতে। এবার ক্রমশ সতর্কভাবে এক এক করে নেমে আসা। একদিকে রইল এক গাইড, আর একদিকে রইল আর এক পোর্টার, এবং ক্রমশ ধরে ধরে শেষকালে যেখানে বরফ পেলাম সেখানে আমাদের বলল তোমরা কিন্তু অনায়াসে এই রাস্তাটুকু গ্লিসেট করে, অন্তত এই বরফটুকু গ্লিসেট করে নেমে যেতে পারো। সেই আনন্দ উপভোগ করছি। এরপরে শেষ হয়ে গেল বরফ, এখন শুধু বোল্ডারিং। বোল্ডারিং অর্থে কি বোল্ডারের উপর দিয়ে ক্রমশ নামার যেন শেষ নেই। প্রচণ্ড চাপ লাগছে হাঁটুর ওপর, নামতে 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 মনে হচ্ছে যেন এই ঢিবিটার পরই বা এই উঁচুটার পরই আবার আমাদের নামা শেষ হবে, আমাদের হাঁটা শেষ হবে, হয়তো বা জল পেলেই তাঁবু করা হবে। শেষে 6টা বেজে গেল ক্যাম্প সাইটে পৌঁছতে। ততক্ষণে অরন্তরদের আলো পড়েছে ত্রিশূল এবং নন্দ ঘুঁটির চূড়ায় চূড়ায়। সুপ্রভাত, সুপ্রভাত শিলা সমুদ্র। এই যে পাথরটা, এর পাশেই আমরা দুটো তাঁবু ফেলেছি। এর পেছনে রয়েছে কিচেন। আজকে আমাদের রেস্ট ডে এখানে, তাই এলোমেলো ঘুরে বেরিয়ে আর প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করে সময় কাটিয়ে দিলাম। প্রচুর ঠান্ডা, এত রোদ থাকা সত্ত্বেও প্রচুর ঠান্ডা। ত্রিশূলের থেকে সরাসরি বয়ে আনছে সেই ঠান্ডা হিমেল হাওয়া। আমরা সেই আমেজকে উপভোগ করার যতটুকু চেষ্টা করছি, ততই যেন ঠান্ডা আমাদেরকে কামড়ে ধরছে। যাই হোক, পোর্টাররা এবং আমরা একইভাবে উপভোগ করছি এই প্রাকৃতিক সৌন্দর্যকে। নন্দাঘুঁটির দিকে চোখ ফেরানো যায়, আমাদের তাঁবু থেকে সরাসরি দেখা যায় এই নন্দাঘুঁটিকে। আমাদের পথ ওই নন্দাঘুঁটি থেকে নেমে আসা যে নন্দাকিনী নদী, সেইভাবেই এগিয়ে যাবে দোদাঙের দিকে। দেখা যাচ্ছে দূরের ওই সাদা নন্দাকিনী নদীর তীর ধরে ধরে ওপরে উঠে যাবে। এই নন্দাকিনী নদী, এর তীর ধরে ধরে ওই কালো স্পটের কাজটাই হচ্ছে গিয়ে দোদাং। দোদাং থেকে আরও ডান দিকে রিজ পেরিয়ে 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 এই হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্য শিলা সমুদ্র। এই দেখছি ত্রিশূলের ওপর রোদ পড়েছে। তখন কিন্তু ত্রিশূলের এই ভাগটাতে বেশ ছায়া পড়ে গেছে। দূর থেকে দেখছি আমাদের টেন্টিং, মনে হচ্ছে একটা ছোট্ট কুঁড়ে ঘর। আসলে ওই বোল্ডারটাই দূর থেকে একটা কুঁড়ে ঘরের মতন লাগছে। এইটাই এই বিরাট ক্ষেত্রেতে একমাত্র প্রোটেকশনের জায়গা। বয়ে চলা হিমশীতল জলের গলতান, গ্লেশিয়ার ভাঙার শব্দ, ধুমায়িত বরফের চূড়া, উজ্জ্বল সকালে এক সুন্দর স্বর্গীয় সঙ্গীতের অনুভূতি। রাজেন বার করল তার দোতারা। অদূরেই গাইড পোর্টাররা হাপুস নয়নে শুনছে বাংলার বাউলের আক্ষেপ। কোথা রবে এ ঘর বাড়ি, কোথা রবে সুন্দর নারী, কোথা রবে সুন্দরের বাহার। গুরু ভজিলি না রে মন আমার, একদিন ভবে দেখবি রে তুই অন্ধকার। সঙ্গীত ভজনের এ যেন এক আইডিয়াল পরিবেশ। শুনছে আকাশ, শুনছে বাতাস, শুনছে পাহাড়, কথার বাহার, শুনছে মানুষ, কই তার হুঁশ।
হ্যাঁ গো, সেদিন বৃথা কন্দন হবে রে, সার ভাঙবে রে চাঁদের বাজার। সেদিন বৃথা কন্দন হবে রে, সার ভাঙবে রে চাঁদের বাজার। একদিন হবে দেখবি রে তুই অন্ধকার, মরে গেলে কেউ ছবে না মন। পাঁচজনাতে লুটে নেবে সিন্ধুকের ওই ধন, তখন কে বলবে রে জমিদার, আর কে বলবে রে তালুকদার। তখন কে বলবে রে জমিদার, আর কে বলবে রে তালুকদার। একদিন হবে দেখবি রে তুই অন্ধকার, গুরু ভজলি না রে মন আমার। একদিন হবে দেখবি রে তুই অন্ধকার, কোথা রবে ঘর বাড়ি, কোথা রবে সুন্দর নারী, কোথা রবে সুন্দরের বাহার। গুরু ভজলি না রে মন আমার। একদিন হবে দেখবি রে তুই অন্ধকার, একদিন হবে দেখবি রে তুই অন্ধকার। রাজেনের গান শেষ হতে না হতেই কানে ভেসে এলো সেই গ্লেশিয়ার ভাঙার বিকট শব্দ। ঘুম ঘুম করে শব্দ আসতে লাগলো। হঠাৎই আমরা সবাই ঘুরে দাঁড়ালাম। দেখি ত্রিশূলের গ্লেশিয়ার থেকে ভূপাতিত হচ্ছে ভেঙে আসা গ্লেশিয়ারের টুকরো টুকরো। সে বরফ আকারেই সেই সুউচ্চ পাহাড়ের মাথা থেকে ঝর্ণার মতন যেন আস্ত বরফ গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। আমরা অবাক হয়ে দেখতে থাকলাম প্রকৃতির এই খেয়ালিপানা। এ যেন এক নতুন ধরনের ছন্দের আবেশ আমাদের আপ্লুত করল। কত উঁচু থেকে ঝিরঝির করে যেন বরফ গড়িয়ে গড়িয়ে পড়ছে, আশেপাশের পাথরের দেয়ালকেও খানিকটা ভিজিয়ে দিচ্ছে সেই পরন্ত বরফ। ঘুরে ফিরে কিন্তু আমাদের চোখ সেই নন্দা ঘণ্টির দিকেই চলে যায়। দেবের দেব মহাদেব, গলায় জোর নাই কেন রে? এটা হলো নন্দা দেবীর ঘণ্টা, কিন্তু আমাদের জগা একে দেখলেই খালি হর হর মহাদেবের ধ্বনি দিতে থাকে। নন্দা দেবীর উদ্দেশ্যে ধ্বনিত হয় এই ঘণ্টা। এই হচ্ছে কি ত্রিশূল, খানিকটা পেল দেখাচ্ছে, তখন সূর্য আমাদের ক্যামেরা উল্টো দিকে। ত্রিশূল থেকে নেমে আসা ক্রমশ গ্লেশিয়ার, এবং এই গ্লেশিয়ারের শেষ প্রান্তেই হচ্ছে গিয়ে সেই শিলার সমুদ্র। আমরা বেড়াতে বেড়াতে এই গ্লেশিয়ারের খুব কাছে চলে এলাম। কাছে চলে এসে দেখছি সেই গ্লেশিয়ারের বিশালতা, ভয়ঙ্করতা, আর সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে যখন আকাশের দিকে তাকাই তখন শুরু হয়ে গেছে মেঘ আর লোদের লুকোচুরি খেলা। গ্লেশিয়ারের উপর কিন্তু তখন যথেষ্ট আলো রয়েছে। এই যে ক্রিভাসগুলো দেখলেই যেন প্রাণ আটকে ওঠে। আমাদেরও তাই সবসময় সতর্ক থাকতে হয় যে কিভাবে এই ক্রিভাসকে সতর্কভাবে আমরা নেগোশিয়েট করে পার হতে পারি। দেখছি হাপুস নয়নে সেই প্রকৃতির দৃশ্য, পাথর, বরফ, আকাশ, মেঘ, আর এই সব নিয়েই এই পাহাড়ি পরিবেশের প্রকৃতির বিস্ময়কে প্রাণবায়ু ভরে নিচ্ছি অনন্ত আকাশ থেকে। বিদায় শিলা সমুদ্র, না, একটু ভুল বললাম। তখন শিলা সমুদ্র অর্থাৎ শিলার সেই সমুদ্রকে এখনো আমাদের ক্রস করতে হবে। অর্থাৎ বিদায় জানাচ্ছি শিলা সমুদ্রের যে ক্যাম্পিং গ্রাউন্ড তাকেই।
একটু হালকা চালে দেরি করেই বেরোলাম আমরা এই শিলা সমুদ্রের টেন্টিং গ্রাউন্ড থেকে। আজকে খুব একটা বেশি হাঁটতে হবে না, আর সবচেয়ে বড় কথা গতকালের রেস্ট এবং আজকের ডাউনওয়ার্ড নেমে যাওয়া, এই দুটো মিলেই যেন আমাদের একটা হালকা চালে চলার একটা ছন্দ এসে গেছে। যদিও এমন তাড়াহুড়ো করার মতন এই রাস্তা নয়, ক্রমশে পাথর আস্তে আস্তে আস্তে